হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা একটা অসাধারণ কোরিয়ান রোমান্স কমেডি সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে অল অ্যাবাউট মাই ওয়াইফ, মানে আমার স্ত্রীর সম্পর্কে। আর এখানে একটা মজার কথা বলি, নর্মালি কোরিয়ান সিনেমা থেকে কিন্তু অন্যান্য দেশে রিমেক করা হয়, বাট এই সিনেমাটি কিন্তু একটা রিমেক সিনেমা। আর্জেন্টিনিয়ান একটা সিনেমা ছিল যেটার নাম হচ্ছে এ বয়ফ্রেন্ড ফর মাই ওয়াইফ, সেটা থেকে মূলত এই সিনেমাটি রিমেক করা হয়েছে। আর অ্যাজ ইউজুয়াল অন্যান্য যে কোনো কোরিয়ান সিনেমার মতো এই সিনেমাটার কাহিনীও খুবই ইউনিক। আর শুধুমাত্র যে ইউনিক তা না, সিনেমাটি ভালো লাগার মতো, মানে তুমি ফুল সিনেমাটি দেখেও মজা পাবে, এক্সপ্লেন দেখে মজা একটু কম পাবে, তারপরেও যথেষ্ট ভালো লাগবে আই থিঙ্ক। তো যাই হোক, এই সিনেমাতেও কিন্তু আমরা নায়ক হিসেবে লিসানকে দেখতে চলেছি। কয়েকদিন পূর্বে তার একটা অ্যাকশন সিনেমা আমরা দেখেছি। তো তোমরা তো জানোই যে লিসান মাত্র 1 মাস আগে মারা গিয়েছে, গত ডিসেম্বর 2023 সালের 27 তারিখে মারা গিয়েছে। তো এই লিসান কিন্তু লাইফে অনেক স্ট্রাগল করেছে এবং অনেক স্ট্রাগল করে কিন্তু দক্ষিণ কোরিয়ার টপ সারির একজন নায়ক হয়েছিল, এবং চেহারাটা খুব মিষ্টি দেখতে পাচ্ছ, সব দিক দিয়ে ফুলফিল ছিল, বহুত টাকা কামিয়েছিল, সবই ঠিক ছিল। বাট আনফরচুনেটলি মাত্র 48 বছর বয়সে, মানে সে যখন তার ক্যারিয়ারের সর্বোচ্চ হাই পজিশনে রয়েছে, ওই সময় সে মারা গেল। আর এর জন্য পুরোটা হয়তো ড্রাগ এডিকশনে দায়ী। তার মানে মানুষের টাকা পয়সা, সাকসেস, এই সবকিছু থাকলে যে মানুষ হ্যাপি তার কোনো গ্যারান্টি নেই, যার যার মনের দুঃখ সেই জানে। তো যাই হোক, সেটা আলাদা কথা। তবে এই সিনেমা দেখলে তোমার যেটা মনে হবে যে লিসান হয়তো তার বইয়ের জন্য, বইয়ের জ্বালাই হয়তো সুইসাইড করেছে। বুঝতেই পারছো, সিনেমাটার নামই হচ্ছে অল অ্যাবাউট মাই ওয়াইফ। তো মূলত বউ নিয়ে এই সিনেমার কাহিনী। তো বাড়তি কোনো কথা বাড়াবো না, একেবারে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন দেবো, আর একেবারে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, ডিসক্রিপশনে ডোনেশন দেওয়া রয়েছে, তোমরা জানো কি করতে হবে ভাই, এটা তো রোজকার ব্যাপার তাই না? একটু ডিসক্রিপশনে ক্লিক করে মূল ভিডিওতে চলে যাও। হ্যালো বন্ধুরা, আজ আমরা তোমাদের এমন একটা অ্যাপের সম্পর্কে বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ এবং আরো অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটাতে তুমি সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং সেই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্টার করার সময় আমাদের যা প্রোমো কোডটা রয়েছে, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজে বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের, ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিংক রয়েছে, সেটা ব্যবহার করে অ্যাকাউন্ট খুলে এবং ক্যাশ প্রাইজ যেটো। আর এখানে একটা কথা মনে রেখো, আমরা যে বিজ্ঞাপনই দিই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজের একটা ব্যাপার নয়। তোমরা কোনোভাবে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম। তো এই সিনেমার শুরুতে আমরা একটা কোরিয়ান মেয়ে জাংকে দেখতে পাই, যে মূলত জাপানে এসেছে একটা কাজে এবং জাপানের একটা রেস্টুরেন্টে বসে খুব এনজয় করে খাবার খাচ্ছিল। কিন্তু হঠাৎ করে সেখানে ভূমিকম্প শুরু হয়। তো এর জন্য জাং করে কি তাড়াতাড়ি রেস্টুরেন্ট থেকে বের হয়ে দৌড়াতে শুরু করে, অনেক ফানি ভাবেই দৌড়াতে শুরু করে এবং দৌড়াতে দৌড়াতে লি নামের একটা ছেলের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। আর তোমরা তো জানোই জাপানে প্রচুর ভূমিকম্প হয়। তো লি মূলত এই ভূমিকম্পের সময় তার ক্যামেরায় ভিডিও রেকর্ড করছিল। তো জাং যখন এত ভয় পায়, জাংকে ভয় পেতে দেখে লি করে কি জাংকে নিয়ে একটা জাপানিজ ওল্ড হাউসে যায়। ওল্ড হাউস মানে হচ্ছে কাঠের বাড়ি আর কি, যেগুলো ভূমিকম্প সহনশীল, মানে ভেঙে পড়ার সম্ভাবনা নেই। তো সেখানে তাদের দুজনের কথাবার্তা হয়। তো এখানে জাং মানে মেয়েটি বলে, আমি জাপানে এসেছিলাম ওদের কুম্ফু শিখতে। আর তখনই আমাদের নায়কের ফোন ভাইব্রেট হয়, আর আমাদের নায়িকা মনে করে আবারও ভূমিকম্প শুরু হয়েছে। তো নায়ক নায়িকা দুজনে করে কি আবারও টেবিলের নিচে ঢুকে যায়। কিন্তু এই প্রথম দেখাতে আমাদের নায়ক লি করে কি আমাদের নায়িকা জাংয়ের সরলতার সৌন্দর্য দেখে তার প্রেমে পড়ে যায়, এবং এরপর লি করে কি জাংকে লাঞ্চের জন্য ইনভাইট করে। তো এরপর তারা একসাথে খাওয়া দাওয়া, ঘোরাফেরা শেষে এনজয় করতে থাকে, একে অপরের সাথে সময় কাটায় এবং রিলেশনশিপেও চলে যায়, এবং ফাইনালি একদিন তারা একসাথে রাতও কাটাতে থাকে। তো এখানে একটা টুইস্ট রয়েছে, সেটা হচ্ছে জাং যেমন গিয়েছিল কুম্ফু শিখতে জাপানে, লি গিয়েছিল তার অফিসের কাজে জাপানে, কিন্তু তারা দুজনই হচ্ছে কোরিয়ান। তো ফাইনালি তারা কোরিয়ায় ফিরে এসে বিয়ে করে নেয়। তো এভাবেই সময় পার হতে থাকে, আর আজকে তাদের বিয়ে হয়েছে প্রায় 7 বছর পার হয়ে গিয়েছে। কিন্তু এখন তাদের সেই সুন্দর সম্পর্কটা নেই, তাদের মধ্যে এখন প্রচুর ঝগড়া হয়, কারণ জাং মানে আমাদের নায়িকা অনেক বদলে গিয়েছে। সে সবসময় লির সাথে ঝগড়া করে, চিৎকার চেঁচামেচি করে, ছোটখাটো ব্যাপারে মনে করে অনেক ড্রামা করে। আর সে শুধুমাত্র যে লির সাথে ঝগড়া করে তা কিন্তু নয়, সকালবেলা যে নিউজ পেপার দিতে আসে তার সাথেও ঝগড়া করে। এমনকি লি যদি বাথরুমে যায়, মনে করো উদম হয়ে একটু টয়লেট করবে শান্তিতে, সে সুযোগটাও নেই, ওখানেই ঝগড়া করার জন্য পৌঁছে যায়। আর যদি কেউ বলে যে তোমাদের বাচ্চা হয় না কেন, 7 বছর হয়ে গিয়েছে, তাহলে তো তারকে গিয়ে তার বাসায় গিয়ে মারধর করে আসবে। তো এই সব জিনিস আমাদের বেচারা লিয়ার সহ্য করতে পারছিল না, সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তো ফাইনালি লি সিদ্ধান্ত নেয় সে জাংকে ডিভোর্স দেবে, কিন্তু এই কথা বলারও সাহস নেই যে কিভাবে বলবে যে আমি তোমাকে ডিভোর্স দেব। তো একদিন লি যখন অফিসে ছিল, তখন ওর অফিসে বলা বলি হয় যে অন্য একটা শহরে তাদের একটা জব পোস্ট খালি হয়েছে, যেখানে এখান থেকে একজন লোককে পাঠানো হবে। তো লি তখন ভাবতে থাকে এটাই সুযোগ, আমার বোর কাছ থেকে ছাড়া পর আমি দূরে চলে যাব, আমি ওই শহরে কাজে চলে যাব। কিন্তু লি যখন ওই পোস্ট নেওয়ার জন্য দাঁড়ায়, সেখানে দেখা যায় আরেকজন ওই পোস্ট নেওয়ার জন্য দাঁড়িয়েছে, কারণ ওর বাড়ি ওইখানে। আর তারা দুজনেই বসকে রিকোয়েস্ট করতে থাকে, বস আমাকে ট্রান্সফার করে দিন, আমাকে ট্রান্সফার করে দিন। কিন্তু শেষ পর্যন্ত লি করে কি বসের পায়ে পড়ে, পায়ে চুমু খায়। এবং এখানে আমাদের লি বসকে একটা কবিতা বলে পাম দেয়, সেটা হচ্ছে সবার উপর আম সত্য, তাহার উপর আটি, বস আপনার মন মানসিকতা সোনার চেয়েও খাঁটি। তো বস
এই কথা শুনে একেবারে গলে যায়। আর ফাইনালি আমাদের লি সিলেক্ট হয়ে যায় ওই পোস্টের জন্য। তো ওই দিন রাতে লি করে কি তার ওয়াইফকে নিয়ে ডিনারে যায় এবং বলে আমাকে চাকরির জন্য অন্য শহরে ট্রান্সফার করা হচ্ছে, আমাকে সেখানে যেতে হবে, তুমি সেখানে গিয়ে মাসে একবার আমার সাথে দেখা করতে পারবে, কোনো সমস্যা নেই। তো এরপর তারা দুজন যখন বাসে আসে তখন আমাদের নায়িকা করে কি আমাদের নায়কের সাথে রোমান্টিক হতে চায়, কিন্তু লিড ডাইরেক্ট মানা করে দেয়। কিন্তু এখানে জাং বলে, মানে নায়িকা বলে, তুমি যদি রোমান্স না করো তাহলে কিন্তু আমি প্রতিদিন সেখানে চলে যাব তোমাকে বিরক্ত করতে। তো এই ভয়ে আমাদের লি করে কি সবকিছু খুলে জাংয়ের সাথে রাশিয়া ইউক্রেন যুদ্ধ খেলে। তো যাই হোক ফাইনালি আমাদের লি ট্রান্সফার হয়ে গিয়েছে, লি ফাইনালি মুক্ত হয়ে গিয়েছে, নতুন শহর, নতুন জব, পুরনো সেই ব্যাচেলর ভাইব। আর এখানে সে তার কলেজের পুরনো বান্ধবীর সং এর সাথেও দেখা হয়ে যায়। আর সে একটা রেডিও স্টেশনে কাজ করে। আর তার বান্ধবীর সং এর আবার একটা বন্ধু ছিল যার নাম হচ্ছে ডিজে চুই। আর তারা মূলত দুজনেই রেডিওতে কাজ করে। আর এদিকে লি যখন তার নতুন বাসায় যাচ্ছিল তখন যাওয়ার সময় পথের মধ্যে একটা বাড়িতে দেখে যে একটা মেয়ে একটা বাসার দরজার সামনে দাঁড়িয়ে চিৎকার করে কান্না করছে, দরজা খুলতে বলছে। তো কেন এমনটা করছে এটা আমরা একটু পরে জানতে পারবো। তো যাই হোক এরপর লি যখন তার বাড়িতে ঢুকে তার তো পুরো হুশ উড়ে যায়। সে দেখে যে তার বউ এখানে চলে এসেছে, এখানে সে রান্না করছে। মানে এত কাঠখড় পুরালো জাংয়ের কাছ থেকে দূরে আসার জন্য, কিন্তু কোনো লাভ হলো না। বাসায় এসে ওই বইয়ের চেহারাই দেখতে হলো। তো পরের দিন অফিসে লির বস তাকে জানায় আজকে রাতে নতুন কর্মীদের একটা ওয়েলকাম পার্টি করা হবে এবং সেখানে সবাই সবার স্ত্রীকে নিয়ে আসবে এবং তুমি তোমার স্ত্রীকে অবশ্যই নিয়ে আসবে। তো লির এই কথা শুনে মন খারাপ হয়ে যায়। তো লি তখন বাসায় গিয়ে ভাবে যে কিভাবে তার বউকে পার্টিতে না নিয়ে যাওয়া যায়। তবে তারপরেও লি করে কি জাংকে পার্টির কথা জানায়, কিন্তু পার্টির কথা শুনে ওর বউ তো অনেক খুশি, যাবেই পার্টিতে। কিন্তু তখন আমাদের লি করে কি শয়তানি করে ওর বউ যেখান দিয়ে চলাফেরা করছে সেখানে সাবানের পানি ঢেলে দেয়, যাতে ওর বউ আসার পরে ব্যথা পায় এবং পার্টিতে যেতে না পারে। এবং দেখা যায় জাং সত্যি সত্যি পা পিছলে পড়ে যায় এবং ওর পা মচড়ে যায়। তো লি তো খুব খুশি, একাই পার্টিতে চলে আসে এবং বলে আসলে আমার স্ত্রী অসুস্থ তো সেজন্য আসতে পারেনি। কিন্তু তখনই দেখা যায় জাং ওই মোচড়ানো পা নিয়েই ওই পার্টিতে চলে এসেছে। তো এটা দেখে তো লির অবস্থা খারাপ হয়ে যায় এবং নিশ্চিত জানে এখানে কোনো ঝামেলা করবে। তো যাই হোক জাং এসে সবার সাথে পরিচিত হয়। তো সবার সাথে কথা হয় যে তোমাদের কতদিন বিয়ে হয়েছে, কেমন কি, মানে মহিলারা এক জায়গা হলো তো এই ধরনের কথাবার্তা হয়। তো কথা প্রসঙ্গে সবাই জানতে পারে 7 বছর হয়েছে এখনো বাচ্চা নেই। তো এই নিয়ে মহিলারা কটু কথা শোনাতে থাকে যে এখনো বাচ্চা নাওনি নাকি হচ্ছে না, আর এত মেকআপ করেছে কেন। তো এইসব কথায় আমাদের লির ওয়াইফ খুব রেগে যায় এবং ব্যাপক সিন ক্রিয়েট করে, রেগে মনে করে জিনিসপত্র ভাঙচুর করা শুরু করে এবং ওই মহিলাগুলোকে মারতে যায়। তো এটা দেখে লি করে গিয়ে তাড়াতাড়ি ট্যাক্সিতে করে বউকে নিয়ে বাড়িতে আসতে লাগে। কিন্তু রাস্তায় সে ট্যাক্সি ড্রাইভারের সাথেও ঝগড়া শুরু করে দেয়। চিন্তা করো কোন লেভেলের বউ, এরকম বউ থাকলে তো এমনি যে কেউ সুইসাইড করবে। তো যাই হোক এরপর জাং করে কি রেগে ট্যাক্সি থেকে নেমে নিজে পায়ে হেঁটে বাড়ি চলে যাবে। সেই হিসেবে মাঝরাতেই মনে করে যে যাওয়া শুরু করে। তো জাং যখন যাচ্ছিল তখন দেখে তাদের বাড়ির কাছের এক প্রতিবেশী যার নাম হচ্ছে শানকি, সে সুইসাইড করার জন্য ছাদের সাইডে দাঁড়িয়ে রয়েছে। অ্যাকচুয়ালি সুইসাইড করার জন্য গিয়েছিল না, এমনি বিড়ি খেতে গিয়েছিল, এটা আমরা জানি না। বাট আমাদের নায়িকা তাই মনে করে সে পুলিশে কল করে। আর তারপর সেখানে পুলিশ এসে শানকির সাথে জাংকেও পুলিশ স্টেশনে নিয়ে যায়। তো এরপর লিস পুলিশ স্টেশনে আসে যে আমার বউ আবার কি করলো, তাকে পুলিশ স্টেশনে আনা হয়েছে। আর তখন একটা পুলিশ বলে খাইছে করছো কি, তোমার বউ শানকির সাথে কি করে। এটা শুনে লি অবাক হয়ে যায়, এটা আবার কেমন প্রশ্ন। তো পুলিশ তখন তাকে বলে আরে ভাই শানকির কাছ থেকে নিজের স্ত্রীকে বাঁচিয়ে রেখো, শানকি কিন্তু একটা মারাত্মক লেভেলের কেসানোভা। কেসানোভা মানে হচ্ছে যেসব ছেলেরা মেয়েদেরকে খুব সহজে পটিয়ে ফেলে ইউজ করে, মানে কোরিয়াতে প্লে বয়দের আর কি কেসানোভা বলা হয়, ধরনের একটা কিছু। আর এরপর লি বাইরে তাকিয়ে দেখে অনেকগুলো মেয়ে পাগলের মতো শানকির পিছনে ছুটছে। যাই হোক এখানে শানকির নামটা একটু কঠিন, মাঝে মাঝে আমি তো ভয় পাচ্ছি কখন স থেকে খ হয়ে যাবে। তো যাই হোক এখানে শানকির এমন পাওয়ার ছিল যে ও যে কোনো মেয়েকে পটাতে পারতো, মানে দেখে মনে হবে যে কোনো মেয়েকে জাদু করে ফেলেছে। তো এইটা দেখে লির মাথায় একটা চমৎকার আইডিয়া আসে। সে ভাবতে থাকে আমাকে তো একটা কিছু করতেই হবে। আর তারপর সে প্রতিদিন শানকির বাসার দরজার সামনে কার্ড রেখে আসে এবং শানকিকে একদিন দেখা করতে বলে। তো ফাইনালি একদিন লি করে কি শানকির সাথে দেখা করেই ফেলে। তো সে শানকিকে বলে ভাই প্লিজ আমার বউটারে পটায় ফেল, তাকে এমন ভাবে বশ করবি যেন ওই আমাকে ডিভোর্স দিয়ে চলে যায়। কিন্তু শানকি মানা করে দেয়। শানকি বলে দেখো আমি কারো মনে কষ্ট দেই না, আমি যখন ওকে ছেড়ে দেবো অনেক কষ্ট পাবে। লি বলে এটা কোনো ব্যাপার না, এটা নিয়ে তোকে চিন্তা করতে হবে না, তোকে আমি অনেক টাকা দেবো। তো শানকি রাজি হয়ে যায় এবং সে বলে ঠিক আছে, তবে এটার জন্য আমাকে একটা প্ল্যান বানাতে হবে। তুমি করবে কি তোমার স্ত্রীকে যে কোনো একটা জবে বা চাকরিতে ঢুকিয়ে দাও যাতে ও বেশিরভাগ টাইম বাইরে থাকে, বাকিটা আমি সামলে নেব। তো শানকির কথা মতো লি করে কি জাংকে ওই রেডিও স্টেশনে জবের জন্য নিয়ে যায় যেখানে তার বন্ধু জব করে। তো এখানে জং অফিসারকে বলে, আই মিন যে ইন্টারভিউয়ার, তাকে বলে আমাকে 3 গুণ স্যালারি দিতে হবে। তো তখন লির যে বান্ধবীর সং, এটা শুনে তো পুরো শকড হয়ে যায় এবং লিকে কল করে বলে এটা তোর বউ না ডাইনি ভাই, ও তো 3 গুণ স্যালারি চাইছে। তো লি তখন তাকে বলে ভাই ওকে জব দিয়ে দে, তো স্যালারি আমি নিজের পকেট থেকে দেবো। তো ওখানে জং এর জব হয়ে যায়। তো পরের দিন জং এর জবের সেলিব্রেট করার জন্য লি জাংকে একটা রেস্টুরেন্টে নিয়ে যায়। তো লি এরপর করে ইচ্ছা করে খাবার আনতে যায়। আর তখনই আমাদের প্লে বয় সানকি সেখানে জাং এর কাছে আসে এবং তাকে একটা ফুল দেয়। তো জাং খুব খুশি হয়ে যায়, মুস্কি হাসতে থাকে এবং নগদ সানকির উপর ইমপ্রেস হয়ে যায়। অ্যাকচুয়ালি ব্যাপারটা বুঝিয়ে বলি, যারা আমরা বিবাহিত আছি, আমরা যদি পরিচিত কোনো মেয়েকে বিয়ে করি, বিয়ের আগে আমরা যতখানি রোমান্টিক থাকি, বিয়ের পরে কিন্তু ততখানি আমরা আমাদের কাজে ব্যস্ত হয়ে যাই, সে আগের রোমান্টিকতা কিন্তু থাকে না। তো তখন যদি কেউ এসে তার বউকে রোমান্টিকতা দেখায়, অটোমেটিক্যালি একটু
অন্যরকম হয়ে যাওয়া স্বাভাবিক। তো এখানে জাংয়ের ক্ষেত্রে তাই হয়েছে। তো যাই হোক, পরের দিন জাং যখন অফিসে যায় আর সে যখন রেডিওতে কথা বলছিল, তখন আমরা দেখতে পাই এদিক থেকে লি তার অফিস থেকে এই সবকিছু শুনছিল। আর একদিন সান কি করে কি লিকে কল দিয়ে বলে, ভাই তোর বউ খুব ডেঞ্জারাস, এটা খুব ডেঞ্জারাস কাজ, আমার কিন্তু ডাবল টাকা লাগবে। তো লি তারপরেও রাজি হয়ে যায়। মানে চিন্তা করে লির কত খরচ জাস্ট বউ ছাড়ানোর জন্য। তো এরপর থেকে সান কি করে কি বারবার জানকির সামনে দিয়ে যাওয়া আসা শুরু করে, কিন্তু জাঙ্কি কোনো ইন্টারেস্টই দেখায় না। তাই সানকি লিয়ের কাছে গিয়ে জাঙ্কির সব ডিটেলস জেনে নেয়। আর কথা শেষে লি সানকিকে বলে, জাংয়ের সাথে যা ইচ্ছা করো, কিন্তু ওর সাথে কিন্তু সেক্সুয়াল ফিজিক্যাল কিছু করো না ভাই প্লিজ। তো সবকিছু জানার পর সানকি তার প্ল্যান বানিয়ে নেয়। আর পরের দিন সে জাংয়ের সামনে একটা বক্সে করে অনেকগুলো নতুন প্লেট ফেলে দিতে যায়। তো মেয়ে মানুষ বুঝতে পারছো প্লেট হুদায় ভাঙবে কেন। তো জাং তাকে থামায় এবং বলে, প্লেটগুলো তো ভালো, ওইগুলো কেন ফেলে দিচ্ছ? তো ওখান থেকে তারা কর্ণে করো যে কথা শুরু করে এবং সানকি তাকে বলে, আচ্ছা প্লেট ফেলে দেবো না যদি আমরা এই প্লেটে একসাথে লাঞ্চ করি। এরপর সানকি তার বাসায় নিয়ে যায় এবং সেখানে সানকি তার সাথে অনেক ইমোশনাল কথাবার্তা বলে, কফি খাওয়ায়। আর পরের দিন আমরা দেখতে পাই সানকি আবারও জাংকে তার বাসায় নিয়ে গিয়েছে এবং মিল্কশেক খাওয়ায়, কথাবার্তা হয়, এভাবেই দিন কাটতে থাকে। আবার এই ঘটনায় যেটা হয়, জাংকির ভেতরেও পরিবর্তন আসতে শুরু করে। জাংকিও আগের মতো মনে করে যে রকচটা নেই এবং রেডিওতে খুব ভালো কাজ করছে এবং সবাই ওকে অনেক পছন্দ করছে, কারণ রেডিও স্টেশনে তো এরকম চটপটে মেয়েই দরকার। আর জাংকি সেরকমই চটপটে একটা মেয়ে ছিল। আর আমরা দেখতে পাই প্রতিদিন কিন্তু সানকি এখন জাংকে অফিসে পৌঁছে দিতে এবং নিতে আসতো। মানে তারা অলরেডি প্রেমে রয়েছে, এইভাবে সবকিছু চলছিল, মানে অ্যাজ পার প্ল্যান্ড। তো যাই হোক, একদিন সানকি করে কি জাংকে রোমান্টিক কথা বলতে থাকে। আর যত রোমান্টিক কথা বলছিল জাং তত শুনে খুশি হচ্ছিল, কারণ ওর হাজবেন্ড তোর দিকে তাকাই না। 8 বছরের পুরনো সম্পর্ক, বুঝতেই পারছো, একবারে জং ধরে ধ্বংস হয়ে গিয়েছে। আর এরপর বাড়ি আসার পরে দেখা যায় জাং খুব হাসি খুশি। তো জাংকে এরকম হাসি খুশি দেখে লি ভাবতে থাকে, সানকি শালা এমন কি করে দিল আমার স্ত্রী এত হাসি খুশি। তো পরের দিনই লি করে কি ওদের দুজনের পিছু করে। আর শানকিকে জাংয়ের এত কাছে দেখে ও শানকিকে গিয়ে মারতে থাকে, বলে শালা তোরে আমি এগুলো করতে বলছি নাকি, তুই তো কদিন পর ফিজিক্যাল করবি আমার বউর সাথে। আর শানকি তখন বলে, আরে ভাই আমার কাজ তো প্রায় হয়ে যাচ্ছিল, তুই ভয় পাস না, আর তুই তো তোর বউ ছেড়েই দিবি, তাহলে তোর প্রবলেম কি? আবার দেখা যায় সেদিন রাতেও জাংয়ের অনেক মন ভালো এবং সে লিকে ভালো ভালো খাবার দিচ্ছিল, গান গাচ্ছিল, নাচছিল। তো এই ভাব দেখে লি তো অবাক হয়ে যায় এবং ভাবে শানকি শালা কামটা করলো কি। আর এদিকে জাং লিকে বলে, দেখো আমরা যখন প্রেম করেছি তখন কত সুখে ছিলাম, চলো সেই পুরনো দিনগুলো আবার মনে করি। তো এখানে আমাদের লির মনে একটু রোমান্টিকতা জাগে এবং ওরা কিস করে এবং এরপর যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ খেলতে যাবে তখনই জাংয়ের মোবাইলে, মানে আমাদের নায়িকার মোবাইলে সানকির কল আসে। তো জাং তখন লিকে ওই উদ্যম অবস্থায় মাঝখানে রেখে একটা কাজের কথা বলে বাসা থেকে বের হয়ে যায়, কিন্তু লির খুব খারাপ লাগে। মানে বুঝতেই পারছো, যতই ছাড়াতে চাক তাই বলে এত তাড়াতাড়ি ছেড়ে যাবে এটা তো ভাল লাগে না। মানে ছেলে মানুষ হোক আর মেয়ে মানুষ হোক, ভাল লাগে না তাই বলে দূরে চলে যাবে, এটা একটা কথা নাকি? তো যাই হোক, পরের দিন আমরা দেখি আমাদের যে নায়িকা সে অফিসের কাজে সিওল শহরে যাবে, মানে অনেক দূরে। আর এই কথা লিকে জানায় এবং এর সাথে লিকে এটাও বলে, তুমি মাইন্ড করো না, আমরা ডিভোর্স নিয়ে নিবো, যেহেতু আমাদের সম্পর্কটা ভালো যাচ্ছে না, আমি তোমার সাথে আর থাকতে পারবো না, আমি চলে যাচ্ছি। আর এই কথা বলে জাং একটা গাড়িতে উঠে চলে যায়। আর তারপর লি যায় শানকির সাথে দেখা করতে এবং ওকে ধন্যবাদ জানায়। তো লি বলে, তুই তো তোর কাজ করে ফেলেছিস, আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গিয়েছে। তো ওদিকে আমরা দেখি জাং সিওলে গিয়ে তার কাজে ব্যস্ত হয়ে যায় আর এদিকে লিও এখানে একা থাকে। কিছুদিন এভাবেই কাটে, কিন্তু কয়েকদিন পরই লিং এর জাং এর কথা খুব মনে পড়তে থাকে, বিশেষ করে সে যখন খাবার খেতে যায়, কারণ জাং তাকে অনেক মজার মজার খাবার বানিয়ে দিত। এছাড়াও মনে করো বউ যতই রাগ করুক, যতই চিল্লাচিল্লি করুক, যে যত বেশি চিল্লাচিল্লি করবে, যে যত বেশি রাগ করবে, তার পার্সোনালিটি তত বেশি অ্যাক্টিভ থাকে তোমার মাথার ভেতরে, মানে খারাপ মানুষের কথা মনে বেশি থাকে আর কি, এটাই বলতে যাচ্ছিলাম। তো প্রচুর মিস করছে আমাদের লি। আর এরই মধ্যে একদিন হঠাৎ করে জাং করে কি নতুন একটা গাড়ি নিয়ে লির কাছে আসে। তো লি তো অবাক হয়ে যায় আর গাড়ি দেখে বলে, নতুন গাড়িও কিনে ফেলেছে, আমাকে না জানিয়েও? তো জাং এখানে কিছু বলে না, বলে তোমার জন্য খাবার রান্না করে নিয়ে এসেছি। আর লিকে খাবারগুলো দিয়ে জড়িয়ে ধরে বলে, আমি এখন তোমার জন্য আর ফিল করি না, অন্য কারোর জন্য ফিল করি, তো মন খারাপ করো না, ঠিক আছে? তো এটা বলে জাং করে কি সানকির সাথে দেখা করতে চলে যায়। আর এখানে এসে সে সানকিকে বলে, আমরা অনেক চেষ্টা করেছি বেবির জন্য, কিন্তু আমাদের বেবি হয়নি, তাই আমরা চেষ্টা করাই বন্ধ করে দিয়েছি। আর এদিকে লি তখন সানকিকে লাগাতার কল করছিল, কিন্তু সানকি তো আর কল উঠাচ্ছে না। আর লি এদিকে দুঃখে মনে করে যে বিসি হয়ে যায়, ও ড্রিঙ্ক করার জন্য বোতল নেয়। আর এখানে সে তার বইয়ের কিছু পুরনো নোটস পায়, যেখানে লেখা ছিল, আমি সবসময় একা থাকি, আমার অনেক ডিপ্রেসড লাগে, তার জন্য আমি ড্রিঙ্ক করি মাঝে মাঝে। আবার আরেকটা লেখা ছিল, আমাকে হসপিটালে গিয়ে চেক করতে হবে আমাদের বেবি কেন হচ্ছে না, কিন্তু আমাদের বেবি থাক বা না থাক, আমার হাজবেন্ড আগের মতো আমাকে কেন ভালোবাসে না। তো এরকম অনেক ইমোশনাল কথা লেখা ছিল, যেগুলো পরে লি নগদ করে কি জাং এর কাছে যায়। আর সে গিয়ে দেখতে পায় জাং আর সানকি রাস্তায় হাঁটছে। তো সানকি ওদিকে জাংকে বলে, আমি তোমাকে নিয়ে অনেক রোমান্টিক স্বপ্ন দেখি। আর এরপর ওরা যখন কিস করতে যাচ্ছিল তখনই লি গাড়ি নিয়ে সেখানে চলে আসে, কিন্তু কিস ততক্ষণে হয়ে যায়। তো তখন লির মনে চাচ্ছিল সানকিকে গাড়ি মেরে একবার উড়িয়ে দেবে, কিন্তু সানকির একদম কাছাকাছি গিয়ে ওর জেলে যেতে হবে সেই হয়ে গাড়ি থামিয়ে দেয়। আর তারপর সানকির সাথে মারামারি শুরু করে দেয়। আর লি তখন বলে, শালা আমি আমার স্ত্রীকে আবার ফিরে পেতে চাই। সানকিও তখন পাল্টা মারামারি করে এবং বলে, জাং এখন আর আগের মতো ঝগড়া করেন, অনেক ভালো হয়ে গিয়েছে, আর এটা আমার ক্রেডিট, আমি ওকে এরকম করেছি, আর আমি ওকে ভালোবেসে ফেলেছি, ও আমার। তো লি তখন অনেক রেগে যায় এবং ওদের মধ্যে মারামারি হয় এবং আমরা দেখতে পাই এখানে সানকির সাথে লি কিন্তু পারে না, লি একটু পাতলা পুতলা। তো লিকে মেরে সানকি সেখান থেকে চলে যায়। আর লি তখন তার স্ত্রীকে বোঝানোর জন্য বাসায় যায়, কিন্তু বাসায় ফিরে দেখে যে জাং এত বেশি ড্রিঙ্কস করে ফেলেছে যে
যে কোনো কথা বলার মতো অবস্থায় নেই এবং জাং লিকে ইগনোর করে তার রুমে গিয়ে আটকিয়ে দেয়। আর তখনই ভূমিকম্প শুরু হয়, কিন্তু জাং মানে তার স্ত্রী যে ভূমিকম্প দেখে এত ভয় পায় কোনো রিয়াক্টই করে না। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই লি অফিসে রয়েছে, কিন্তু ওর খুব চিন্তা হচ্ছিল, কারণ সানকি হারামজাদা ওর বাড়ির পাশে একটা বাসায় রুম ভাড়া নিয়েছে। তো কোন সময় সুযোগ পেয়ে ওর বাসায় গিয়ে জাংয়ের সাথে মনে করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ খেলে একটা টেনশনে রয়েছে। আর এরপর বাইরে একদিন লি দেখে যে একটা মেয়ে সানকির পুরনো বাসার সামনে দাঁড়িয়ে কান্না করছে। তো লি মেয়েটিকে জিজ্ঞাসা করে তুমি কান্না করছো কেন? তো সবকিছু জানার পরে ও বলে সানকি তো এখানে থাকে না, অমুক জায়গায় আছে। তো এরপর লি বদলা নেওয়ার জন্য ওই মেয়েটিকে সানকির ঠিকানা দিয়ে দেয়, যাতে মেয়েটি সেখানে গিয়ে ওকে বিরক্ত করে। আর এদিকে জাং যে রেডিওতে চাকরি করে সেখানে তাকে একটা প্লে বয়ের ইন্টারভিউ নিতে হবে, নাম করা প্লে বয়, এবং ওই প্লে বয় নাকি হাজারো মেয়েদের মন ভেঙেছে এবং এই শহরের অনেক মেয়েরাই তার জন্য পাগল। তো জাং যখন সেই প্লে বয়ের ইন্টারভিউ নিতে যায় তখন ওর হুশ উড়ে যায়। দেখতে পাই প্লে বয়ের কেউ নয়, স্বয়ং সানকি। কিন্তু ইন্টারভিউ তো নিতে হবে, এটা তো জব। কিন্তু সানকিও তো অনেক পুরনো খেলোয়াড়। ও করে কি বালিতে আর্ট করতে থাকে আর স্টোরি বলতে থাকে যে আমার লাইফে আমি অনেক মেয়েদের সাথে রিলেশনে ছিলাম, অনেকের সাথে থেকেছি, অনেকের কাছ থেকে আলাদা হয়েছে, কিন্তু কারো মন ভাঙি নাই। কিন্তু অবশেষে আমার লাইফে একটা মেয়ে আসলো, সে আমাকে ভালোবাসতে শেখালো, আমিও তাকে ভালোবাসতে শিখলাম। এখন আমি তাকে ছাড়া দুনিয়ার আর কাউকে কল্পনা করতে পারি না। আমি যদি তাকে না পাই হয়তো আমাকে মারা যেতে হবে। মানে এরকম ইমোশনাল কথা শুনে জাং কান্না করা শুরু করে দেয়। তো এইগুলো দেখে লির যে বান্ধবী তাকে নগদ কল দেয় এবং বলে যে তোর বউ তো পড়ে গেছে আরেকজনের উপর, কি করবি? তো লি তখন পাগল হয়ে যায় এবং ভাবতে থাকে শালার অনেক বড় ভুল হয়ে গিয়েছে, আর মিথ্যা কথা বলা যাবে না, সকল সত্য জাংকে বলে দেয়। এবং সে জাংয়ের কাছে গিয়ে সকল সত্য কথা বলে দেয়, বলে তুমি সানকিকে ভালোবাসো, একটা প্লে বয়, আমি নিজে ওকে টাকা দিয়েছি তোমাকে ইমপ্রেস করার জন্য, এবং সকল সত্য কথা বলে যে কেন কি করেছে। তো এই সব কথা শুনে জাং চিৎকার করে কান্না করতে থাকে এবং বলতে থাকে তুমি আমাকে এমন ফিল করিয়েছো, আমার সারা জীবন মনে হয়েছে কি আমাকে ভালোই বাসে না, যাচ্ছি আমি ওর সাথে, আমি হসপিটালে বেবি নিব। আর এর পরের দিনে আমরা দেখি জাং করে অফিসে যায় এবং রেডিওতে গিয়ে অ্যানাউন্স করে যে আমি এই জব ছেড়ে চলে যাচ্ছি। আর একটা স্টোরিও বলে যে কিভাবে একটা লুজার লোক তার স্ত্রীকে সিডিউস করার জন্য অন্য একটা লোককে ভাড়া করেছিল, অর্থাৎ এখানে সে লিড স্টোরি বলছে। এরপর জাং ডিভোর্স নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং ডিভোর্সের কথাবার্তা বলে জাং করে কি সমুদ্রের পাড়ে গিয়ে বসে থাকে। আর তখন সে দেখে যে সানকি সমুদ্রের পাড়িতে সুইসাইড করতে যাচ্ছে। তো চিন্তা করে সানকি বারবার খালি জাংয়ের সামনে সুইসাইড করতে আসে, শালা পাক্কা লেডি কিলার। তো যাই হোক, জাং তখন করে কি পুলিশে কল করে এবং পুলিশ আবার এসে করে কি ওদের দুজনকেই পুলিশ স্টেশনে নিয়ে যায়। তো গাড়িতে যাওয়ার সময় জাং সানকিকে বলে দেখো আমি তোমাকে অনেক পছন্দ করি, আমাদের সম্পর্কে কি এর চেয়ে আরো এগোতে পারে? তো এরপর ওরা দুজন পুলিশ স্টেশনে পৌঁছায়। তো লিও আসে, লি জাংয়ের সাথে কথা বলতে চায়, কিন্তু জাং লিকে বলে তুমি তো আমাকে পছন্দ করো না, তাহলে এখানে কি করছো? তো এটা বলে জাং সেখান থেকে চলে যায়। আর এরপর আমরা একটা দৃশ্য দেখি যেখানে দেখি আমাদের নায়ক এবং শানকি আই মিন প্লে বয় তারা দুজন অনেক ইমোশনাল কথাবার্তা বলছে, কি বলছে এটা আমাদের বোঝানো হয় না। আর পরের দিনে আমরা দেখি লি তার স্ত্রীর ব্যাগগুলো গোছাতে সাহায্য করছে। তবে তারপরেও আজকে লাস্টবারের মতো লি তার স্ত্রীকে তার কাছে থাকতে বলে, মানে তার স্ত্রী চিরদিনের জন্য চলে যাবে। তো ওই রাতে তারা একসাথে ঘুমায়, কিন্তু পরের দিন সকালে উঠে লি আর জাংকে দেখতে পায় না, অর্থাৎ লি ঘুম থেকে ওঠার আগেই জাং চলে গিয়েছে। তো এইভাবে 1 মাস কেটে যায়। তো 1 মাস পরে আমরা দেখতে পাই তারা দুজনেই ডিভোর্সের জন্য আদালতে গিয়েছে। তো লি তখন জাংকে বলে আচ্ছা সানকি যখন তোমাকে প্রথমবার ফুল দিয়েছিল তখন তুমি হেসেছিলে কেন? মানে ওই সিনটা রেস্টুরেন্টে যখন লি খাবার আনতে গেল সানকে সে ফুল দিল, তো তখন তো ওদের মধ্যে আর কোনো সমস্যা নেই, তো ওই সময় জাং কেন হাসবে? তো জাং বলে আসলে আমার তখন আমাদের সেই প্রেমের দিনগুলোর কথা মনে পড়েছিল যখন তুমি আমাকে ফুল দিতে, যেটা আমি গত 7 বছর ধরে মিস করছিলাম। তো তখনই লাঞ্চ ব্রেক হয় এবং সকল উকিলরা লাঞ্চ করতে চলে যায় এবং বলে 1 ঘন্টা পরে আসতে। তো তারা দুজনে লাঞ্চ করতে যায়। আর তখন সেখানে লি করে কি আগে যেমন জাং ঝগড়াঝাটি করতো, লি এরকম মনে করে যে ঝগড়াঝাটি শুরু করে ওইটার সাথে, হুদাই খাবার নিয়ে কমপ্লেন করে, ওইটা নিয়ে চিল্লাচিল্লি করে, আজাই রাখাবে। তো জাং তখন তাকে বলে কারোর সাথে এইভাবে কথা বলা উচিত নয়। এটা শুনে লি বলে তুমিও তো আগে এরকম করতে, ভুলে গিয়েছো? জাং তখন বলে আমি ভেতর থেকে ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিলাম, আমি পাগল হয়ে গিয়েছিলাম মানুষের কটু কথা শুনতে শুনতে, আর তুমিও তো কখন আমার পাশে দাঁড়াওনি, তুমিও তো কখন আমার মনের কথা বুঝতে চাওনি। আর তখনই আবার ভূমিকম্প হয় এবং তারা দুজনই আবার টেবিলের নিচে চলে আসে, যেভাবে তারা জাপানে ওই দিন প্রথমবার টেবিলের নিচে একসাথে গিয়েছিল। আর এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই উকিল এসে লিয়ার জাংয়ের নাম নিচ্ছে, ডাকছে, কিন্তু ওরা এখানে ছিল না। এর মানে সেই পুরনো প্রেমিক প্রেমিকা আবারও পালিয়েছে, হয়তো ডিভোর্স না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর এদিকে আমাদের দেখানো হয় সানকি কিন্তু রেডিও স্টেশনে জাংয়ের জায়গায় কাজ করছে এবং সে বর্তমানে মনে করো প্রেম মাস্টার হয়েছে আর কি, মানুষের প্রেম ভালোবাসার বিষয়ে অ্যাডভাইস দেয়। তো এই সাথে মুভিটা শেষ হয়ে যায়। তো ফিনিশিংটা হয়তো বুঝতে পেরেছো, আমাদের পুরনো নায়ক নায়িকা সেই একই হয়ে গেল আর সানকিও একটা ভালো জব পেয়ে গেল, আর এর সাথে মুভিটা ফিনিশিং হয়। আর মাঝখানে যে আমরা দেখলাম নায়ক আর শানকি কথা বললো সমুদ্র পারে, মূলত সেখানে হয়তো শানকি আর লির মধ্যে ওই কথাটা হয়েছিল যে লি হয়তো বলেছিল যে আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসি, আমি অনেক ভুল করে ফেলেছি, প্লিজ তুই এর মধ্যে আর আসিস না। আর সানকিও হয়তো সেটা মেনে নিয়েছিল, এর জন্যই পরে আর জাংয়ের কাছে যায়নি। তো যাই হোক, আনকমন ইউনিক একটা স্টোরি ছিল। তো যাই হোক, অসাধারণ সিনেমাটা শেষ হলো, বাট এই সিনেমাটা আমাদের কি শিখিয়ে গেল? আজকে আমি এই সিনেমা নিয়ে কোনো কথা বলবো না বা মন্তব্য করবো না। এই সিনেমার মোরাল অফ দ্য স্টোরি কি ছিল সেটা কমেন্টে তোমরা সবাই বলবে যে এই সিনেমাটা আমাদের কি শিখালো, এটা থেকে আমরা কি শিখলাম, যাতে তোমাদের কমেন্ট পড়ে আমি শিখতে পারি এবং আমার মতো অনেকে শিখতে পারে। তো তোমাদের ক্রিয়েটিভ কমেন্ট গুলো অবশ্যই করো। তো যাই হোক, আজকের মতো আমি বিদায় নিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।